নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্মে। আর থাম্বনেল দেখে বুঝেই গেছে আজকে হচ্ছে ম্যাও ম্যাও বলে একটি বইয়ের রিভিউয়ের পালা। এই ম্যাও বইটি প্রথমে আপনাদেরকে প্রচ্ছদটা একবার দেখাবো। আমি যদিও বুক হলে দেখিয়েছিলাম, তো অনেকে হয়তো দেখেননি বা ওভারলুক করে গেছেন, তাদেরকে আমি আরেকবার প্রচ্ছদটা দেখাবো। খুব সুন্দর প্রচ্ছদ। এটা লিখেছেন অভিষেক চট্টোপাধ্যায় এবং এটা একটা সত্যি ঘটনা অনুপ্রাণিত। পড়ার পরে অনেক সময় মনে হয় যে ট্রুথ ইজ সার্টেনলি স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। যাই হোক, এটা প্রকাশ করেছে বুক লুক, যেটা আমি বললাম। এর প্রচ্ছদ কৃষ্ণেন্দু মণ্ডল এবং অলঙ্করণ স্মৃতিশ মণ্ডলের। বইটা মোটামুটি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপর প্রচ্ছদটা রয়েছে। এখানে একটা লেখক পরিচিতি রয়েছে। এই ফ্ল্যাপে দেখুন একটা গল্পটা সিনপসিস দেওয়া রয়েছে। এটা উৎসর্গ করা হয়েছে যারা জীবন পণ করেছেন অপরাধ নিশ্চিহ্ন করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দেবার ও তাদের সঠিক পথ প্রদর্শনের। উপন্যাসটা মূলত একটি গোয়েন্দা উপন্যাস, কিন্তু গোয়েন্দা উপন্যাসের সঙ্গে সঙ্গে এটা একটা সামাজিক প্রতিফলন আপনি বলতে পারেন, একটা সোশ্যাল রিফ্লেকশন এই উপন্যাসটি জোরালোভাবে আছে। এবং এই ব্যাপারটাই এটাকে হয়তো আর 5টা গোয়েন্দা কাহিনীর থেকে কিছুটা হলেও আলাদা করে দেয়। ম্যাও মূলত একটা সিরিয়াল কিলিং নিয়ে উপন্যাস। এখানে দেখানো হচ্ছে পরপর কিছু মানুষজন খুন হয়ে যাচ্ছে। প্রথম যিনি খুন হচ্ছেন ঘটনাচক্রে, তিনি হচ্ছেন আবার যে এই উপন্যাসের মূল গোয়েন্দা স্বয়ম্ভু সেন, তার মাসতুতো বোন অরুণা। অরুণা একটা খুব ফাস্ট লাইফস্টাইল লিড করতো কলেজ জীবনে। সে খুব কিছু কিছু ক্ষেত্রে বেপরোয়াও ছিল এবং সেজন্য যে গোয়েন্দা স্বয়ম্ভু সেন তাকে খুব পছন্দ যে করতেন তা নয়, কিন্তু যা হয় আর কি, মানে একটা অ্যাফেকশন তো তার ছিলই বোনের প্রতি। তাছাড়া তার প্রবল কর্তব্যবোধ, তাই সে এবং তার সহকারী শিবাঙ্গী নেমে পড়ে তদন্তে। এবং এই তদন্ত চলাকালীনই হয়ে যায় আরেকটা খুন। বোঝাই যাচ্ছে যে খুনগুলো সব জড়িত। জানা যায় যে অরুণা একটা ফোন কল পেত। সেই ফোন কলে শোনা যেত বেড়ালের আওয়াজ। তাহলে সেই ফোন কলটা কি খুনি করতো? খুনের সঙ্গে কি ফোন কলটা সম্পর্কিত কোনোভাবে? কি রহস্য রয়েছে এর পেছনে? ও উন্মোচন করবে কি? করার আগেই হয়ে যায় খুন। করার আগেই কে যেন ওনার কাটা আঙুলের মালা, কাটা পায়ের আঙুলের মালা স্বয়ম্ভু সেনকে উপহার দেয়। কে এই নৃশংস খুনি? কি উদ্দেশ্য তার এই খুনগুলোর পেছনে? ওনা আর তার বন্ধুরা এমন কি করেছিল? এই নিয়েই উপন্যাস। কোনো স্পয়লার আমি এর মধ্যে দিইনি, কারণ উপন্যাসটি একটা মাল্টি লেয়ার্ড উপন্যাস। এইটুকু বলে কোনোভাবেই উপন্যাসে স্পয়লার দেওয়া সম্ভব নয়, বিশ্বাস করুন। সঙ্গে চলে আসছি এই উপন্যাসের ভালো দিক ও খারাপ দিক নিয়ে। দেখুন, উপন্যাসে যে প্রথম কথাটা বললাম, যে উপন্যাসটা মাল্টি লেয়ার। উপন্যাসের মধ্যে প্রচুর স্তর রয়েছে, প্রচুর চরিত্র রয়েছে, কিন্তু এতগুলো স্তর, এতগুলো চরিত্র লেখক খুব অনায়াসে সেগুলোকে একসঙ্গে এক সুতোয় বেঁধেছেন বলা যেতে পারে। দেখুন, কোনো উপন্যাসে প্রচুর চরিত্র হতেই পারে, কিন্তু অনেক সময় আমরা দেখেছি সেই চরিত্রগুলোর পরের দিকে কিছু করার থাকে না, তার কোনো জাস্টিফিকেশান থাকে না। চরিত্রগুলো কোথা থেকে এলো, কেন এলো, তার কোনো মানে থাকে না। কিন্তু এখানে যে চরিত্রগুলো রয়েছে প্রত্যেকেই কিন্তু এই ঘটনার সঙ্গে বা যে মূল প্লট তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেজন্য অনেক সময় খেয়েই হারিয়ে যাওয়ার যে ভয়টা থাকে, সেটা এই উপন্যাসে কিন্তু একেবারেই নেই। তবে হ্যাঁ, উপন্যাসটি যেটা বললাম, যেহেতু খুব লেয়ার্ড উপন্যাস, সেজন্য আপনাকে পাঠক হিসেবে কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। অবশ্য উপন্যাস লেখার কায়দা এতটাই সুন্দর, লেখনী এতটাই ভালো যে সেই মনোযোগটা আপনাকে খুব এফর্ট দিয়ে দিতে হবে না। আপনি আপনি মনোযোগী হয়ে যাবেন পাঠক হিসেবে পড়তে পড়তে। আমি তো হয়েছিলাম, আমি তো মূলত একজন পাঠক।
আহ এই উপন্যাসে একটা খুব ভালো দিক হচ্ছে যে উপন্যাসে যেটা আমি প্রথমেই বললাম, সমাজের কিছু সমস্যাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আহ, সেই সমস্যাগুলো নিয়ে আমি একটা ছোটোখাটো বক্তৃতা নয়, ভয় পাবেন না, একটা ছোট কথা বলবো এই রিভিউয়ের শেষে। যাই হোক, তো এই সমস্যাগুলো আহ, মূলত সোশ্যাল, কিছুটা সাইকোলজিক্যাল। সেই সমস্যাগুলো খুব সুন্দরভাবে লেখক তুলে ধরেছেন। তার মানে লেখনী শৈলী, যেটা আগে আমরা মূলত হরর গদ্যের উপন্যাস বা গল্পে দেখে এসেছি বা পড়ে এসেছি, সেটা কিন্তু এই গোয়েন্দা কাহিনীতে সেই লেখনী বিদ্যমান। মানে সেই লেখনী খুব প্রশংসিতও হয়েছে। সেই লেখনী কিন্তু এখানে বিদ্যমান। যদিও আমি বলে রাখি, আমি কনফেস করছি যে আমার পড়া লেখকের এটি প্রথম বই। মানে এর আগে আমি লেখকের কোনো বই পড়িনি। যদিও আরেকটি বই আমি সংগ্রহ করেছি ওনার, মোহিনী মহাকালের মায়া বলে, বিভা থেকে সেটি বেরিয়েছে, কিন্তু সেটা আমার এখনও পড়া হয়নি। আর 13 নম্বর ফ্লোরটাও আমার দুর্ভাগ্যবশত পড়া হয়নি এখনও। তবে যে প্রশংসা আমি শুনেছি, সেই প্রশংসাগুলো খুবই ট্রাস্টেড সোর্স থেকে শুনেছি। পড়ে তো বুঝতেই পারছি যে লেখকের লেখার যে কায়দাটা, সেটা ভীষণ আধুনিক, ভীষণ আধুনিক, কিন্তু তার সঙ্গে ভীষণ মর্মস্পর্শী। একদম এখনকার ভাষায় লিখেছেন তিনি, কিন্তু ইমোশনকে ফুটিয়ে তোলার ব্যাপারেই হোক বা একটা সাসপেন্স সৃষ্টি করারই হোক, লেখকের জাত চিনিয়েছেন। আমি অন্তত এই উপন্যাসটা পরে যে উপন্যাসটা আসবে সেটার জন্য আমি মুখিয়ে থাকবো যে কবে উপন্যাসটা বেরোবে। অ্যান্ড ইটস কী বলবো, যেটা বলে না, লেখকের এক্সপেকটেশন এখান থেকে এখানে উঠে গেছে আর কি। মানে পরের বার আমি তো ভাবছি যে আরও ফাটাফাটি আর কিছু একটা লিখবেন উনি। এই সূত্র ধরে বলে আরেকটা কোন জিনিস আমার খুব ভালো লেগেছে, আবার তারই একটা দিক আছে যেটা আমার একটু খারাপ লেগেছে এই উপন্যাসে। যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যেমন কিছু জোর দিয়ে কিছু কথা বলি, যেমন কাউকে ডাকছি, এই ফুলকি ই, এরকম করে তো ডাকি, সেটাকে সেভাবেই লেখা হয়েছে। বা আমি যদি বলি, বাহ বাহ, তোমার সময় জ্ঞান তো একেবারে নিখুঁত, পারফেক্ট একদম, সেই বা সেই যে কথাটা, সেটাকে সেভাবেই লেখা হয়েছে আর কি। মানে অনেকগুলো আকার দিয়ে সেভাবে লেখা হয়েছে। তো সেটা পড়ার সময় মানে বেশ মজা লাগে, বেশ আমার ভালো লেগেছে। একটু একটু অন্যরকমেরই লেখন এটা পড়তে আর কি। এবং কিছু আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে, সেগুলো বেশ যথাযথভাবে ব্যবহার করা হয়েছে, এবং সেটা গল্পের সঙ্গে সম্পর্কিত রয়েছে। হিন্দিতে একটা লিঙ্গের একটু ভুল চোখে পড়লো, তবে সেটা তেমন কিছু নয়। তবে নেপালি ভাষা বা মেদিনীপুরের ভাষা এখানে এসেছে গল্পের প্রয়োজনেই, এবং সেটা খুব সুন্দর ব্যবহার এখানে করা হয়েছে। ক্যারেক্টারগুলোর কথা তো আগেই বললাম, প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন লেখক এই উপন্যাসে। আচ্ছা, এই যে লেখনীর কথাটা বললাম, লেখার কায়দাটা বললাম, সেটা যেমন খুব ভালো, কিন্তু সেখানেই আবার কিছু বানান ভুল রয়েছে। সেটা অবশ্য অবভিয়াসলি লেখকের দোষ না, সেটা প্রুফ রিডিংয়ে কিছু খামতি কিন্তু থেকে গেছে। তো আমি বুকলুকের দৃষ্টি সেদিকে আকর্ষণ করব যে এই খামতিগুলো যাতে তারা পরের যে বইগুলো তারা ছাপবে বা পরের যে মুদ্রণ হবে সেটাতে যেন না থাকে আর কি। কারণ এটা একটা হোঁচট খাওয়ার কাজ করে, তো একটা মানে সাডেন একটা ব্রেকের কাজ করে আর কি। কারণ তখন ভাবতে শুরু করে যাচ্ছে এই বানান ভুলটা আছে, কেন আছে। তাই বানান ভুল হওয়াটা খুব বাঞ্ছনীয় তো নয় এরকম একটা টান উপন্যাসে, সেটাই আর কি। বুঝতেই পারছেন, এটা কোনো কাহিনীর দিক দিয়ে ভুল নয় বা প্লটের দিক দিয়ে ভুল নয়, ক্যারেক্টারেশন দিক দিয়ে ভুল নয়, এটা একটা বানানের ভুল আর কি। বানানের কিছু ভুল আছে, একটা না বেশ কিছু ভুল আছে। সেই ভুলগুলো যাতে পরের মুদ্রণে না থাকে, আমার মনে হয় নিশ্চয়ই বুকলুক পাবলিকেশন সচেষ্ট হবে এই ব্যাপারে। আরেকটা জিনিস যেটা আমার বইতে ভালো লাগেনি সেটা হচ্ছে যে এখানে প্রচুর গালাগাল রয়েছে। এবার গালাগাল থাকতেই পারে, গালাগাল অ্যাবিউজ থাকতেই পারে, কিন্তু এখনকার দিনের কলেজ স্টুডেন্ট হলে বা এখনকার দিনে কর্পোরেট ল্যাডারে ক্রমাগত উঠতে থাকা একটা ব্যক্তি হলে কি তাকে খুব গালাগাল দিতে হবে? মানে এটা কি খুব জরুরি? আমার তো মনে হয় না এটা খুব জরুরি একটা চরিত্রকে বিল্ড করা। আপনি একটা চরিত্রকে ভাবে বিল্ড করতে পারেন, কিন্তু সবকটা চরিত্রের মুখেই একটু গালিগালাজ, এটা মাঝে মধ্যে একটু অকওয়ার্ড লেগেছে
এবং যারা একটু বয়স্ক পাঠক তাদের পড়তে হয়তো অকওয়ার্ড লাগতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। অনেকে আমার সঙ্গে একমত হতেও পারে, না হতেও পারেন, কিন্তু এটা আমার মনে হয়েছে। এছাড়া এই টান টান রহস্য উপন্যাসে কোনো মেদ নেই, কোনো খারাপ দিক নেই। এবার আমি যে বলেছিলাম শেষে একটা কথা বলবো, যেটা এই বইয়ের সঙ্গে সম্পর্কিত। যারা বইটা পড়েছেন তারা হয়তো বুঝেই যাবেন, যারা বইটা পড়েননি তারা বুঝবেন না, কিন্তু যখন বইটা পড়বেন, আমার রেকমেন্ডেশন যদি পড়েন, তাহলে আপনি তখন বলবেন যে না, আয়ুষ্মান যে কথাগুলো বলেছিল সেগুলো কেন বলেছিল। আমি খুব রিলেট করতে পেরেছি কিছু ঘটনার সঙ্গে বইয়ের, কারণ আমি মূলত কিন্তু মফস্বলে বা ছোট শহরে বড় হওয়া ছিল। মেট্রোপলিটন সিটিতে কিন্তু আমি বড় হইনি। আমি জলপাইগুড়ির মতন একটি জেলা সদরে বড় হয়েছি, তারপরে ভুটানের ফুনশেলিং বলে একটা ছোট্ট শহরে বড় হয়েছি, তারপরে গুয়াহাটি, এদের তুলনায় বেশ বড় শহর, কিন্তু মেগা সিটি তো আর নয় বা মেট্রোপলিটন সিটি নয়, সেখানে বড় হয়েছি। তো কি হয় না, যারা যখন ছোট শহর থেকে বড় শহরে কেউ নিজের কেরিয়ারের জন্য যায়, কেউ শিক্ষা দীক্ষার জন্য যায়, কেউ চিকিৎসার জন্য গিয়েও যখন থাকতে শুরু করে, তাদের সেই মফস্বলের একটা সিম্পলিসিটি থাকে, একটা সব কিছুতে অবাক হওয়ার মতন একটা ব্যাপার থাকে, সব ব্যাপারে একটু আশ্চর্য হয়ে যায় তারা, বা জীবনযাত্রা, কথাবার্তা, এইসব ব্যাপারে একটা পার্থক্য তো থাকে, বেসিক একটা পার্থক্য থাকে। তারপর আস্তে আস্তে মহানাগরিক জীবনযাপন, জীবনশৈলীতে তারা অ্যাডজাস্ট করে নেয়, কেউ বা অ্যাডজাস্ট করতে পারে না। সেটার জন্য কিন্তু তাদেরকে নানান রকম সেটার জন্য তাদেরকে নানা রকম বুলিংয়ের শিকার হতে হয়, হাসি ঠাট্টার শিকার হতে হয়। সেটা কখনো বা নির্দোষ, কখনো বা মাইল্ড, কখনো বা এক্সট্রিমে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সেটা কেন হবে? মেট্রোপলিটনে থাকা ছেলে মেয়েদের মধ্যে সুপিরিয়রিটি কমপ্লেক্সটা কেন আসবে? কারণ একই শিক্ষা প্রতিষ্ঠানে একই কোর্স যখন তারা করছে, তার মানে তারা মোটামুটি একই শিক্ষাগত যোগ্যতায় রয়েছে, অ্যাটলিস্ট সেই লেভেলে। তারা একই রকম চাকরি যদি করছে, তারা একই রকম পড়াশুনো করে একই রকম জব এক্সপিরিয়েন্স নিয়েই চাকরি করতে এসছে বেশিরভাগ ক্ষেত্রে। তারা যদি একই হোস্টেলে থাকে, তারা একই ভাড়া দিচ্ছে রুমে, স্পেশাল ভাড়া, মানে আলাদা ভাড়া দেওয়ার রুম পিজিতে বা প্রাইভেট হোস্টেলে কিন্তু খুব কম থাকে। তো সেদিক দিয়েও একটা সাম্য তো রয়েছে। তাহলে ওই বৈষম্য কেন? কেন আমরা যারা বড় শহরে থাকি তারা মফস্বল বা গ্রামের লোকেদেরকে চট করে কেন আপন করে নিতে পারি না? আর তাদের তরফ থেকেও একটা কুণ্ঠা কেন থাকে, একটা ভীতি কেন থাকে? এই জিনিসটা যতটা ব্লার হবে, যতটা এই লাইনটা অস্পষ্ট হবে, আমার মনে হয় দুপক্ষের জন্যই এটা খুব ভালো হবে। প্লিজ আমার এই স্টেটমেন্টটা বা বক্তব্যটা শুনে আবার কিছু মনে করবেন না। আমি কারোর প্রতি কোনো বায়াস রেখে বলছি না, কিন্তু এটার সঙ্গে একটা সম্পর্ক আছে এই বইয়ে। এটাতেও কোনো স্পয়লার আমি দিলাম না, এটাতে কোনো স্পয়লারের ব্যাপারই নেই এখানে। তো যাই হোক, খুব সুন্দর, খুব দুর্দান্ত একটা গোয়েন্দা উপন্যাস। এরকম মোটাসোটা বড় দীর্ঘ গোয়েন্দা উপন্যাস ইদানিংকালে এরকম জমজমাট, এরকম গ্রিপিং, এরকম থ্রিলিং গোয়েন্দা উপন্যাস সাম্প্রতিককালে আমি ব্যক্তিগতভাবে কিন্তু খুব কম পড়েছি। যেটা বললাম যে অভিষেক চট্টোপাধ্যায়, ওনার আগামী বইগুলো আমার উইশ লিস্টে এখনই ঢুকে গেছে। আপনাদেরও কিন্তু তাই মনে হবে, এটা আমার বিশ্বাস। কাজেই যদি আপনারা বইটা পড়তে চান, বইটা অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। একটা কথা বলে রাখি শেষে, এটা পড়তে পড়তে আপনাদের যদি কোনো বেড়াল ছানা বা বেড়াল পোষ্য থাকে, তাকে আপনারা হয়তো আরও একটু বেশি ভালোবেসে ফেলবেন। এরকমই একটা ব্যাপার এই বইতে রয়েছে।
আপনারা বইটা পড়ে আমাকে জানাবেন কেমন লাগলো, কমেন্টে নিশ্চয়ই জানাবেন, নির্দ্বিধায় জানাবেন। রিভিউটা ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও নির্দ্বিধায় জানাবেন। এবং লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এবং যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এরকমই বইয়ের রিভিউ, নতুন নতুন বইয়ের খবর আপনারা আমার চ্যানেলে পাবেন। আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। পাশে যে বেল আইকনটা থাকে সেটা ক্লিক করলে সবচেয়ে প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজ তবে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।